হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি রিয়া। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা আমি আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি। ঘটনাটা আমার নিজের জীবনের, যা শুনলে হয়তো আপনারা আমাকে খারাপ ভাববেন, আবার কেউ হয়তো আমার পরিস্থিতির কথা চিন্তা করে আমার কষ্টটা অনুভব করবেন। গল্পে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমার জীবনের মতো আরও অনেক না বলা গল্প আপনারা সবার আগে শুনতে পান। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমার নাম রিয়া, বয়স ২৭। দেখতে আমি খুব একটা খারাপ না, গায়ের রং ফর্সা আর শরীর বেশ ছিপছিপে। পড়াশোনা শেষ করে বিয়ে হয়েছে প্রায় বছর ৩ হলো। আমার স্বামী রাশেদ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে। বিয়ের পর থেকেই আমরা ঢাকায় থাকি। রাশেদ মানুষ হিসাবে খুবই ভালো, কিন্তু ওর কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে আমাকে দেওয়ার মতো সময় ওর খুব একটা হয় না। গল্পের শুরুটা হয় মাস ৬ আগে। রাশেদের এক দূর সম্পর্কের খালাতো ভাই, নাম সজল, গ্রাম থেকে ঢাকায় আসে। সজল পড়াশোনা শেষ করে ঢাকায় চাকরির খোঁজে এসেছে। রাশেদই ওকে আমাদের বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল। বলেছিল যতদিন না সজলের কোনো ব্যবস্থা হচ্ছে ও আমাদের গেস্টরুমেই থাকবে। আমি প্রথমে একটু অস্বস্তি বোধ করেছিলাম। অচেনা একটা ছেলে, যদিও আত্মীয়, তবুও সারাদিন বাসায় থাকবে, ব্যাপারটা কেমন জানি লাগছিল। সজলের বয়স ২৪-২৫-এর মতো হবে। গ্রাম থেকে এসেছে বলে আমি ভেবেছিলাম ছেলেটা হয়তো খুব লাজুক আর বোকা ধরনের হবে। প্রথম দেখায় মনেও হয়েছিল তাই। সাধারণ শার্ট প্যান্ট পরা, মাথার চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, আর কথা বলার সময় মাটির দিকে তাকিয়ে কথা বলে। প্রথম কয়েকদিন সজল খুব চুপচাপ ছিল, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতো না। আমিও ওকে নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। রাশেদ সকালে অফিসে চলে যেত, ফিরত সেই রাতে। সারাদিন বাসায় আমি আর সজল। মাঝে মাঝে আমি ওকে চা নাস্তা দিয়ে আসতাম, টুকটাক কথা হতো। ও আমাকে ভাবি বলে ডাকত, কিন্তু সেই ডাকের মধ্যে কেমন যেন একটা জড়তা ছিল। ঘটনার মোড় ঘুরতে শুরু করল সপ্তাহ ২ পর। রাশেদকে অফিসের কাজে ৭ দিনের জন্য ঢাকার বাইরে যেতে হলো। যাওয়ার সময় আমাকে বলে গেল, সজল তো আছেই, কোনো দরকার হলে ওকেই বলো, বাজার সদাই বা অন্য কোনো কাজ থাকলে ও করে দেবে। রাশেদ চলে যাওয়ার পর বাসাটা যেন আরও থাকা হয়ে গেল। আমি আমার মতো টিভি দেখে মোবাইল টিপে সময় কাটাতাম, কিন্তু আমি লক্ষ্য করলাম সজলের আচরণে কিছুটা পরিবর্তন আসছে। ও এখন আর আগের মতো সারাক্ষণ ঘরের দরজা বন্ধ করে থাকে না। মাঝে মাঝেই ড্রয়িং রুমে এসে বসে, টিভি দেখে। আমি কিচেনে কাজ করলে ও দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে, জিজ্ঞেস করে, ভাবি কোনো হেল্প লাগবে? আমি হাসি মুখে না করে দিই, কিন্তু ওর তাকানোটা আমার কাছে একটু অন্যরকম লাগতে শুরু করল। ও যখন আমার দিকে তাকাত, মনে হতো ও আমার চোখ বা মুখের দিকে নয়, বরং আমার শরীরের ভাঁজগুলোর দিকে তাকিয়ে আছে। গ্রাম থেকে আসা সেই লাজুক ছেলেটার চোখে আমি এক অদ্ভুত ক্ষুধা দেখতে পাচ্ছিলাম। একদিন দুপুরের ঘটনা। আমি গোসল করে বের হয়েছি, শরীরে শুধু একটা তোয়ালে পেঁচানো, চুল থেকে পানি ঝরছে। আমি ভেবেছিলাম সজল হয়তো ওর রুমে ঘুমাচ্ছে, তাই অসাবধানতাবশত ওই অবস্থাতেই বেডরুম থেকে বের হয়ে বারান্দায় যাচ্ছিলাম কাপড় শুকাতে। হঠাৎ দেখি সজল ড্রয়িং রুমে সোফায় বসে আছে। আমাকে ওই অবস্থায় দেখে ও যেন চমকে উঠল, কিন্তু চোখ সরালো না। আমার শরীরটা শিউরে উঠল। লজ্জায় আমি দ্রুত পায়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বুকটা ধড়ফড় করছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হল লজ্জার সাথে সাথে আমার নিজের ভেতরেও কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। রাশেদ আমাকে শেষ কবে এভাবে দেখেছিল বা মুগ্ধ হয়ে তাকিয়েছিল আমার মনে নেই। সজলের ওই লোলুপ দৃষ্টি আমার নারী সত্তাকে যেন নতুন করে জাগিয়ে তুলল। সেই দিন বিকেলে আমি যখন চা দিতে গেলাম, সজল আমার দিকে তাকিয়ে মুচকি হাসল, বলল, ভাবি আজ তোমাকে খুব সুন্দর লাগছিল। আমি কিছু না বলে চায়ের কাপটা নামিয়ে রাখতে গেলাম। ও তখন বলল, রাশেদ ভাই তো অনেক লাকি, তোমার মতো এমন সুন্দরী বউ পেয়েছে, কিন্তু ভাইয়া কি তোমার কদর বোঝে? কথাটা শুনে আমি থমকে গেলাম। একটা বাইরের ছেলে আমাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলছে। আমি একটু রাগী গলায় বললাম, মানে তুমি কি বলতে চাও?
সজল তখন সোফা থেকে উঠে আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওর গায়ের গন্ধ আমি পাচ্ছিলাম। ও ফিসফিস করে বলল, রাগ করছো কেন ভাবি? আমি তো শুধু সত্যিটাই বললাম। এই কদিন ধরে দেখছি ভাইয়া তো নিজের কাজ নিয়েই ব্যস্ত। তোমার এই যৌবন, এই সৌন্দর্য, এগুলোর কি কোনো দাম নেই ওর কাছে? আমি সরে যেতে চাইলাম, কিন্তু ও আমার হাতটা খপ করে ধরে ফেলল। ওর হাতের স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি কাঁপতে কাঁপতে বললাম, সজল, হাত ছাড়ো, এটা ঠিক হচ্ছে না। সজল হাত ছাড়ল না, বরং আরও একটু কাছে এসে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, ভাবি, আমি জানি তুমিও একা। তোমারও তো ইচ্ছে করে একটু আদর পেতে, একটু ভালোবাসা পেতে। আমি গ্রামের ছেলে হতে পারি, কিন্তু আমি পুরুষ। আমি বুঝি একটা মেয়ের শরীর কখন কি চায়। ওর কথাগুলো আমার মস্তিষ্কে আঘাত করছিল, কিন্তু আমার শরীর যেন অবশ হয়ে আসছিল। আমি চাইলেই ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারতাম, চিৎকার করতে পারতাম, কিন্তু আমি পারলাম না। রাশেদের অবহেলা আর একাকিত্ব আমাকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে সজলের এই অবৈধ প্রস্তাবকেও আমার কাছে অমৃত মনে হচ্ছিল। সেই দিন সন্ধ্যায় বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। লোডশেডিংয়ে পুরো এলাকা অন্ধকার। মোমবাতি জ্বালিয়ে আমি সোফায় বসেছিলাম। সজল এসে আমার পাশে বসল। মোমবাতির হালকা আলোয় ওর চোখগুলো জলজল করছিল। ও আমার কাঁধে হাত রাখল। আমি বাধা দিলাম না। ও আস্তে আস্তে আমার ঘাড়ের কাছে মুখ নিয়ে এলো। ওর গরম নিঃশ্বাস আমার গাড়ে পড়তেই আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি কোনো গভীর খাদে পড়ে যাচ্ছি, যেখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই। ও যখন ওর শক্ত হাত দিয়ে আমার কোমরটা জড়িয়ে ধরল, আমি নিজের অজান্তেই ওর বুকের সাথে মিশে গেলাম। ওর পেশিবহুল শরীরের উষ্ণতা আমাকে পাগল করে দিচ্ছিল। মনে হচ্ছিল এই মুহূর্তের জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। সজল আমাকে পাঁচপাজা কোলা করে বেডরুমে নিয়ে গেল। বিছানায় যখনও আমাকে নামালো, তখন বাইরে বাজ পড়ার শব্দে আকাশ কাঁপছে, কিন্তু আমার ঘরের ভেতরের ঝড়টা বাইরের ঝড়ের চেয়েও অনেক বেশি তীব্র ছিল। ও যখন আমার শরীরের ওপর ঝুঁকে এলো, আমি ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিস করে বললাম, কেউ জানবে না তো? সজল আমার ঠোঁটে আঙুল রেখে বলল, কেউ জানবে না ভাবি, এটা শুধু তোমার আর আমার পৃথিবী। সেই রাতে আমরা সব সামাজিক নিয়ম, সব সম্পর্ক ভুলে গিয়েছিলাম। খালাতো ভাই আর ভাবির সম্পর্কটা সেই রাতে এক আদিম নারী পুরুষের সম্পর্কে পরিণত হয়েছিল। ওর ছোঁয়ায় আমি নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। যে সুখ রাশেদ আমাকে গত ৩ বছরে দিতে পারেনি, সজল এক রাতেই আমাকে সেই সুখের সাগরে ভাসিয়ে দিল। পরদিন সকালে ঘুম ভাঙার পর আমার খুব অপরাধ বোধ হচ্ছিল। রাশেদের কথা মনে পড়ে কান্না পাচ্ছিল, কিন্তু সজল যখন আমাকে জড়িয়ে ধরে বলল, ভাবি, যা হয়েছে তা নিয়ে ভেবো না, এটাকে একটা সুন্দর দুর্ঘটনা মনে করো, তখন আমি আবার গলে গেলাম। রাশেদ ফেরার আগ পর্যন্ত ওই কদিন আমাদের এই গোপন খেলা চলতে থাকল। রাশেদ ফিরে আসার পর সজল আবার সেই লাজুক ভাইটি হয়ে গেল, কিন্তু যখনই রাশেদ চোখের আড়াল হতো, সজল আমার দিকে এমনভাবে তাকাত যেন ও আমাকে মনে করিয়ে দিচ্ছে আমাদের সেই গোপন রাতগুলোর কথা। এখন আমি এক অদ্ভুত দোলাচলের মধ্যে আছি। একদিকে স্বামীর প্রতি বিশ্বাসভঙ্গের যন্ত্রণা, আর অন্যদিকে সজলের দেওয়া সেই নিষিদ্ধ সুখের নেশা। জানি না এই সম্পর্কের শেষ কোথায়। বন্ধুরা, এই ছিল আমার জীবনের গল্প। জানি আপনারা অনেকেই আমাকে ছি ছি করছেন, কিন্তু বিশ্বাস করুন, একাকিত্ব আর অবহেলা মানুষকে কখন যে কোন পথে নিয়ে যায় তা কেউ আগে থেকে বলতে পারে না। আমার জায়গায় আপনারা থাকলে কি করতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।